নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে কি শিখব, প্রথমে সেটা একটু বলে নিই। প্রথমে আলোচনা করব, আমি এর আগের ভিডিওতে একটা জিনিস আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। সেটা হচ্ছে বৃহস্পতি এবং কেতু যদি তারা একইভাবে অবস্থান করে কিংবা তাদের সঙ্গে যদি খুব জোরালো সম্পর্ক তৈরি হয় তাহলে কি হতে পারে। আমার এক শ্রোতা বন্ধু সুমনবাবু উত্তর দিয়েছেন। অনেকগুলোই ঠিকঠাক আছে। একটা জায়গায় আপনি বলেছেন যে গুরুর সঙ্গে একটা দ্বন্দ্ব বা এই ধরনের কিছু, গুরুভক্তি কম। দেখুন, প্রথমে আমাদেরকে দেখতে হবে বৃহস্পতির যে বৈশিষ্ট্য এবং কেতুর বৈশিষ্ট্য। বৃহস্পতি গুরুকে নির্দেশ করে, আপনি সেই অর্থে বৃহস্পতিকে গুরু ধরেছেন। এবং কেতু যেহেতু প্রতিবন্ধকতা, বাধা, বিপদ, বিপত্তি, অ্যাক্সিডেন্টের এই ধরনের বিষয়গুলোকে দেয়, তাই সেখান থেকে আপনি বাধা বা কম এই ধরনের কিছু একটা নিয়ে আপনি কম্বিনেশন করেছেন যে গুরুভক্তি কম। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এভাবে আমাদের দেখলে চলবে না। কোন জায়গাটাতে কি যাবে সেটা আমাদেরকে বুঝতে হবে। বৃহস্পতি যেমন আমাদেরকে গুরু হিসাবে আমরা বৃহস্পতিকে ধরে থাকি, কেতু কিন্তু যেমন বাধা বিপত্তিকে সামনে নিয়ে আসে, ঠিক তেমনি কিন্তু কেতু একজন জাতক জাতিকাকে আধ্যাত্মবাদের দিকে এগিয়ে নিয়ে যায়। ঈশ্বরের প্রতি তার যে ভক্তি, তার যে আকাঙ্ক্ষা, অকাল সায়েন্স চর্চা করবার প্রতি তার যে একটা রুচি, এটাও কিন্তু কেতু দেয়। তাই গুরু দিক থেকে আমরা এখানে বাধার জায়গাটা আমরা নেব না। আমরা বলতে পারি যে বরং আধ্যাত্মবাদের প্রতি সেই জাতক জাতিকার রুচিটা অনেক বেশি গাঢ় হবে বা গভীর হবে। আমি আপনার প্রশ্নের এই ব্যাখ্যাটা করলাম, এবং আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে যে বৃহস্পতি এবং কেতু একসঙ্গে থাকলে কি হতে পারে। সেটা হতে পারে যে সেই জাতক যে বাড়িতে জন্মগ্রহণ করছে, হয় সেই বাড়ির খুব নিকটবর্তী অঞ্চলে কোনো মঠ, মসজিদ, গির্জা, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ঈশ্বরের উপাসনা স্থল থাকা স্বাভাবিক। অথবা সেই জাতক যে বাড়িতে জন্মগ্রহণ করছেন সেই বাড়িতেই পরম্পরা ঐতিহ্যগতভাবে কোনো একটা মঠ মন্দির বা একটা ভালো ঈশ্বরের আরাধনার কোনো একটা কিছু সেখানে আছে, এটা হতে পারে। আর একটা যেটা হতে পারে যে বৃহস্পতি এবং কেতু একসঙ্গে যদি থাকে, সেটা কি করে, এটা বোঝায় সেই জাতক হয় কোনো ম্যাটারনিটি হোমে জন্মগ্রহণ করেছে, নার্সিংহোম, হসপিটাল, এগুলো বলা যেতে পারে। তো বৃহস্পতি এবং কেতু থাকলে এই ধরনের ঘটনাগুলো ঘটার একটা সম্ভাবনা থাকে। এখন আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি নিয়ে আমরা কিছু কথা বলবো, কিছু কথা আমরা জানবো যেগুলো আমাদের জানা, এবং কিছু জিনিস আছে যেটা হয়তো আমরা কেউ কেউ একদমই জানি না, আবার আমাদের মধ্যে হয়তো কেউ আছেন তারা এটা জানেন।
তা আমি ধরে নিচ্ছি যে আমার যারা শ্রোতা বন্ধু তাদের মধ্যে যারা জানেন না তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি। যারা জানেন তাদের জন্য আমি বলবো তারা ভিডিওটি স্কিপ করে চলে যান। আমি কি আলোচনা করব ভিডিওতে, এই যে আমি বোর্ডে আপনাদের সামনে আমি একটা চার্ট রেখেছি। এই চার্টে আমি আলোচনা করব বৃহস্পতির কিছু ভূমিকা, কিছু আলোচনা যেটা আপনাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে দারুণভাবে কাজে দেবে। তাহলে এটা বলতে গেলে আমাদেরকে কিন্তু এই চার্টের দিকে আমাকে যেতে হবে। আমরা এখন এই চার্টটার দিকে নজর রাখব। এই চার্টটি হচ্ছে একজন মহিলার চার্ট, যিনি একজন কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্মী এবং তিনি যখন প্রথম মা হতে যাওয়ার পথে যখন তিনি অনেকটা এগিয়ে গেছেন, তখন কিন্তু সেই জায়গাটা থেকে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবার কেন, এই যে দুটো দিক, একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক, তাহলে এই দুটো ঘটনা ঘটাতে বৃহস্পতি কিভাবে সাহায্য করেছিল বা বৃহস্পতির এখানে কি ভূমিকা ছিল, সেটাই আমরা এই চার্ট থেকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখুন লগ্ন হচ্ছে গিয়ে কর্কট এবং লগ্নে আমাদের বৃহস্পতি এবং চন্দ্র আছে। আপনারা জানেন কর্কট লগ্নে বৃহস্পতি উচ্চস্থ 5 ডিগ্রির মধ্যে যদি থাকে, এখানে আমি ডিগ্রিটা লিখিনি এবং কোনো নক্ষত্রও আমি এখানে আপনাদের নোট করিনি, শুধু গ্রহের সন্নিবেশ এখানে ঘটানো হয়েছে। আমি ধরে নিচ্ছি কর্কটে বৃহস্পতি খুব শুভ উচ্চস্থ এবং তার সঙ্গে চন্দ্র রয়েছে, কেন চন্দ্র হচ্ছে কর্কট লগ্নের মালিক। তাহলে প্রথমে এই চার্টে আমরা কি দেখছি, বৃহস্পতি এবং চন্দ্র মিলে একটা খুব শুভ যোগ তৈরি হয়েছে এবং সেটা লগ্নে। ফলে বৃহস্পতি চন্দ্রের জন্য যে যোগ তৈরি হয়েছে সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গজ কেশরী যোগ। শুভ কেন বলবো, গজকেশরী যোগ এমন একটা যোগ, যে যোগ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি আমরা দেখতে পাই, সেই জাতক জাতিকাকে এই যোগ এত ক্ষমতা তাকে দেয় যে তিনি সমাজে একজন বিশিষ্ট প্রভাবশালী বা যে দপ্তরে তিনি কাজ করবেন সেখানকার একটা কেউকেটা বা বস তিনি হতে পারেন। সমাজে কেমন প্রভাবশালী তিনি ব্যক্তি হবেন, শাস্ত্রে বলছে যে জাতকের জন্মছকে গজকেশরী যোগ রয়েছে, তিনি যদি কোনো হাতিকে কোনো কথা বলেন, সেই মত্ত হাতিও তার বশে আসবে, মানে এতখানি তার প্রভাব। তাহলে একটা শুভ যোগের এখানে আমরা দেখলাম। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠভাবে মঙ্গল আছে। সেই মঙ্গল হচ্ছে পঞ্চম ভাব এবং দশম ভাবের মালিক। সেই ষষ্ঠভাবে রাহু বসে আছে। ষষ্ঠ ভাব বাধা, বিপত্তি, রোগ, শত্রু, মামলা, মোকদ্দমার ভাব, অ্যাক্সিডেন্টের ভাব। রাহুও ভালো কাজের পাশাপাশি কিছু খারাপ কাজ করে থাকে, যেমন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কোনো ঘটনাকে খুব তাড়াতাড়ি ঘটিয়ে ফেলা, এই ধরনের। সপ্তম ভাবে শুক্র রয়েছে। শুক্রর বৈশিষ্ট্য নিয়ে আমি আর কি বলবো, আপনারা সবাই জানেন। অষ্টম ভাবের অধিপতি স্যাটার্ন নবম ভাবে রয়েছে। দশম ভাবে রবি এবং বুধ আছে দশমে, এবং দশম ভাবটা হচ্ছে অগ্নি ভাব। তাহলে রবি এবং বুধ, রবি মেষ রাশিতে তুঙ্গস্থ, তার সঙ্গে বুধ যুক্ত হয়ে রবি বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে।
এবার এই বুধাদিত্য যোগ আমাদের 12টি রাশির মধ্যে যে কোনো জায়গায় হলেই কি সেটা বুধাদিত্য যোগ হয়? শাস্ত্র বলছে তা কিন্তু নয়। হ্যাঁ, রবি এবং বুধ 12টি রাশির মধ্যে যে কোনো রাশিতে থাকলে কি হয়, অবস্থানের পরিপ্রেক্ষিত অনুযায়ী কম বেশি ফলাফল ভালো পাওয়া যায়। কিন্তু সেই বুধাদিত্য যোগ যদি তুঙ্গস্থভাবে হয়, যেমন অগ্নি রাশিতে হয়, অগ্নি রাশি কোনগুলো? মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। তাহলে এই মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশিতে যদি রবি এবং বুধ একসঙ্গে থাকে তাহলে বুধাদিত্য যোগ তৈরি হবে। এবং এই বুধাদিত্য যোগ একজন জাতককে কি করবে? যথেষ্ট ব্যক্তিত্ব দেবে, বুদ্ধি দেবে। অর্থাৎ বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব সেই জাতকের ক্যারেক্টারকে একটা উচ্চ মার্গ বা উচ্চ স্তরে তাকে নিয়ে যেতে সাহায্য করবে। এই বুধাদিত্য যোগ কোথায় কোথায় হয় আমি আপনাদের বললাম। এই 3টি মেষ, সিংহ এবং ধনু রাশি ছাড়াও আরও 2টো রাশিতে কিন্তু বুধাদিত্য যোগ হয়। সেটা হচ্ছে মিথুন রাশি এবং সেটা হচ্ছে কন্যা রাশিতে। তাহলে বুধাদিত্য যোগ এই জন্মছকে আমরা পাচ্ছি। অর্থাৎ এই জাতিকাকে যথেষ্ট রকমের ব্যক্তিত্ব সম্পন্ন, অভিজাতপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত, মেধাবী করে তুলেছে। তার সঙ্গে গজকেশরী যোগ। এর ফলে এই জাতিকা জীবনে, কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে তিনি একটা যথেষ্ট সম্মানীয় জায়গা অবস্থান করছেন। এত কিছু থাকলো এবং কেন এটা হলো, বৃহস্পতির এখানে কি ভূমিকা, এটাই হচ্ছে আমরা আলোচনা করব। তো এগুলো তো আমরা সবাই কম বেশি জানি, নতুন করে আলোচনার কিছু নেই। এখানে বৃহস্পতির ভূমিকাটা কি আমরা সবাই জানি। বৃহস্পতির 3টি অ্যাসপেক্ট রয়েছে, এটা আমরা সবাই জানি। 100 জনের মধ্যে 100 জন। কি কি? পঞ্চম, সপ্তম এবং নবম ভাব। কিন্তু শাস্ত্র বলছে যে বৃহস্পতির এই 3টি জায়গা ছাড়াও আরও 2টো জায়গায় সেই বৃহস্পতি কিন্তু সক্রিয় হয়ে যেতে পারে। তার মধ্যে আজকে আমি একটি জায়গা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৃহস্পতির পঞ্চম, অর্থাৎ বৃশ্চিক। তাহলে বৃশ্চিক হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে মেধা, আমাদের অ্যাবডোমেন, তলপেট, আমাদের এই যে আমরা জ্যোতিষ চর্চা করছি সেই জায়গাটাকে, এগুলো আমাদের দেখে। প্রতিভা, বিজ্ঞান চর্চা। সেই পঞ্চম ভাব সন্তান ভাবও। সেই সন্তান ভাবের অধিপতি অর্থাৎ মঙ্গল ষষ্ঠ ভাবে বসে আছে। ষষ্ঠ ভাব হচ্ছে দুর্ঘটনা, বিপদ, এই ধরনের ভাব। তার সঙ্গে আবার দোসর হয়েছে রাহু। তাই একে ষষ্ঠ ভাব, বিপদের ভাব। আবার সেখানে রাহু গিয়ে জায়গাটাকে, সন্তানের যে জায়গাটা, সেই জায়গাটাকে একটুখানি ডিস্টার্ব করেছে। আবার সন্তান ভাবের এই ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হয়ে আছে থেকে শাস্ত্র অনুযায়ী পঞ্চমে দৃষ্টি দেওয়ার কথা, কিন্তু শাস্ত্র আরও একটা বলছে এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবকেও অ্যাক্টিভ করে। তাই বৃহস্পতি তুঙ্গে থেকে ষষ্ঠ ভাবকেও অ্যাক্টিভ করলো। তাহলে বৃহস্পতি পজিটিভ থেকেও, এই 2টো যোগ থেকেও ষষ্ঠ ভাবকে এমন অ্যাক্টিভ করলো যেখানে পঞ্চম ভাবের অধিপতি থাকার ফলে, রাহু যুক্ত হয়ে থাকার ফলে তার গর্ভস্থানটা, তলপেটটা, সন্তানের জায়গাটাকে ডিস্টার্ব করলো। তার ফলে কী হচ্ছিল, তার সন্তান হওয়ার ক্ষেত্রে বেশ জটিলতা তৈরি হয়েছিল এবং তার প্রথম সন্তান প্রসব করতে গিয়ে সেই প্রসব সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়। তো
এটা একটা খুব বেদনাদায়ক, কষ্টদায়ক এবং একটা বিপদের মধ্যে এই ভদ্রমহিলাকে ফেলেছিল। এত কিছু পাওয়ারফুল যোগ থাকা সত্ত্বেও। তাহলে এরপরে আমরা বৃহস্পতির এই নেগেটিভ দিকটা দেখলাম, এবার বৃহস্পতির একটা পজিটিভ দিক আমরা দিক দেখব। ষষ্ঠভাবে দশম ভাবের অধিপতি বসে আছে। দশম ভাব হচ্ছে আমাদের সম্মান, আমাদের কাজ বা কর্মের ভাব। ষষ্ঠ ভাব কিন্তু কর্ম দেয়। সরকারি চাকরি, প্রতিযোগিতামূলক চাকরি, এটা দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করে হচ্ছে ষষ্ঠ ভাব। তাহলে সেই ষষ্ঠ ভাবে পঞ্চম ভাব এবং দশম ভাবের, এখানে আমরা পঞ্চমকে আর ধরবো না, দশম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে বসে আছে এবং সেখানে বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আবার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাবের অধিপতি তুঙ্গস্থ হয়ে ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভ করার ফলে তার চাকরি পাওয়ার জায়গাটাও প্রশস্ত হয়ে গেছে। তাহলে বৃহস্পতির এই যে ষষ্ঠ ভাবে দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতি যেখানে অবস্থান করবে সেই জায়গা থেকে 6 নম্বর, তাহলে এই যে জায়গাটা অ্যাক্টিভ করে ফেললো এবং সেই অ্যাক্টিভ কীভাবে করবে, সেখানে সে যে ভাবকে অ্যাক্টিভ করবে সেইভাবে যে গ্রহ থাকবে তারাও কিন্তু সজ্জীবিত হয়ে যাবে বা মানে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে উজ্জীবিত হবে। এবং উজ্জীবিত হয়ে গেলে কখনো ভালো এবং কখনো খারাপ কাজ করবে। তো এই জাতিকার ক্ষেত্রে আমরা দু রকম ফল দেখতে পেয়েছি। সন্তান ধারণের ক্ষেত্রে জটিলতা দেখতে পেয়েছি, আবার এই ষষ্ঠভাবে বৃহস্পতি অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে আবার কিন্তু আমরা তার কাজের জায়গাটা, সম্মানের জায়গাটাও অনেকখানি ভালো হতে দেখেছি। তা বৃহস্পতি আজকে আলোচনার মূল উদ্দেশ্যই ছিল বৃহস্পতি কীভাবে প্রথাগত পঞ্চম, সপ্তম, নবম ভাবের ছাড়াও ষষ্ঠ ভাবকেও তারা যে অ্যাক্টিভ করতে পারে, এটাই ছিল আমাদের আলোচনার মূল বৈশিষ্ট্য। আপনারা যখন কোনো একটি জন্মছক নিয়ে চর্চা করবেন তখন কিন্তু যে 3টি ভাব জায়গা বৃহস্পতি অ্যাক্টিভ করে তার পাশাপাশি বৃহস্পতি থেকে 6 নম্বর ভাবটাকেও কিন্তু আপনারা বিচারের মধ্যে রাখবেন। সেটা কিন্তু যদি আপনারা না রাখেন তাহলে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে সেটা কিন্তু আপনারা ব্যাখ্যার মধ্যে আনতে পারবেন না, কোনো কারণ খুঁজে পাবেন না। তাহলে আজকে এই ছিল আলোচনার মূল বিষয়। ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, যদি মনে হয় যে আপনারা কিছু শিখেছেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মনের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।